অয়নের প্রশ্নটা শুনে শ্রীমন্তী খানিকক্ষণ ভাবতে লাগল। তারপর শ্রীমন্তীর মাথায় একটা আইডিয়া আসতেই সে আবার উচ্ছ্বসিত হয়ে অয়নকে বলল, আচ্ছা, কেমন হয় যদি আমি তোমাকে এখন থেকে হাবি বলে ডাকি? তোমার ভালো লাগবে? শ্রীমন্তীর এই প্রশ্ন শুনে অয়ন লজ্জায় লাল হয়ে গেল। মাথাটা নামিয়ে ফেলে সে শুধু ঘাড় নাড়িয়ে হ্যাঁ বলল। এমনিতে কোনো সমস্যা নেই, হাবি ডাকটা শুনতে ভালোই লাগে, আর ঠাকুমার কথা তো সবসময়ই মানা উচিত, তাই না? তুমি আজ থেকে আমাকে হাবি বলেই ডেকো। অয়ন এরকমভাবে ফ্লার্ট করতে থাকলে শ্রীমন্তী সবসময়ই চুপ হয়ে যায়। সে কিছু না বলে একটু হালকা হেসে চুপচাপ তার হাবির কথায় সম্মতি জানাল। এখন যদি তোমার হাবির ওপর অধিকার দেখানো শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে আমরা কি ভেতরে গিয়ে ব্রেকফাস্ট করতে পারি? আমার কিন্তু খুব খিদে পেয়েছে। অয়নের প্রশ্ন শুনে শ্রীমন্তী হাসতে হাসতে ওর হাত ধরে ওকে সঙ্গে নিয়ে ভেতরে চলে গেল। এসব দেখে তো করিডোরে দাঁড়িয়ে থাকা সেই মেয়েগুলোর মুখও লাল হয়ে গেল। একদিকে অয়ন এবং শ্রীমন্তী তাদের কাছে কিছু না থাকা সত্ত্বেও এত আনন্দে ছিল, আর অন্যদিকে হাতে 50 কোটি টাকা থাকার পরও শ্রীমতী সুরভি মল্লিকের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। সীমাদেবী এসে উত্তেজিত হয়ে ওনাকে বললেন, বুঝলে বৌদি, আমি এখন বেশ শান্তি পাচ্ছি। এক তো আমাদের 50 কোটি টাকা পাওয়া হয়ে গেল, আর এবার তাড়াতাড়ি শ্রীমন্তী আর রাতুল সামন্তর বিয়েটাও হয়ে যাবে। আর দেখো, ওই অয়ন নামের কাঁটাটাও আমাদের পথ থেকে নিজে থেকেই সরে গেছে। আসলে গতকাল সন্ধে রাতুল আর শ্রীমন্তীর ডেটের লাইভ স্ট্রিমিংটা মাঝখানেই হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় সীমাদেবী ভেবেছিলেন যে নিশ্চয়ই রাতুল সামন্ত তার ক্ষমতা ব্যবহার করে অয়নকে সরিয়ে দিয়েছে, আর সেজন্যই সীমাদেবী আর রতন ভীষণ খুশি ছিল। কিন্তু শ্রীমতী সুরভি দেবীর ক্ষেত্রে বিষয়টা এত সহজ ছিল না। অয়ন বেঁচে আছে না মারা গেছে তাতে তার কিছু যায় আসে না, তার শুধু নিজের মেয়ের জন্য চিন্তা হচ্ছিল। সেদিনের ফোন কলের পর থেকে এখনও তিনি শ্রীমন্তীর সাথে কোনো কথা বলেননি, এমনকি একমাত্র মেয়েটার কোনো খবরও পাননি তিনি। গত রাতের লাইভ স্ট্রিমিংয়েও শ্রীমন্তীকে খুব বেশি খুশি দেখাচ্ছিল না, তাই সুরভি দেবীর মুখটাও মলিন ছিল। ঠিক সেই সময় তার বাড়ির দরজার বেলটা বেজে উঠল। কেন কে জানে সুরভি দেবীর মনে হল নিশ্চয়ই শ্রীমন্তী এসেছে, তাই তিনি তাড়াতাড়ি দরজা খুলতে চলে গেলেন। কিন্তু দরজা খুলে সুরভি দেবী যখন দেখলেন দরজায় শ্রীমন্তী নয়, রাতুল সামন্ত দাঁড়িয়ে আছে, তখন তিনি খুব অবাক হয়ে গেলেন। রাতুল, মানে জামাই বাবাজি, তুমি এখানে? আরে বৌদি, তুমি না, জামাইকে কেউ দরজায় দাঁড় করিয়ে প্রশ্ন করে নাকি? জামাই বাবাজিকে ভেতরে আসতে বলো। এসো জামাই, ভেতরে এসে আমাদের সাথে ব্রেকফাস্ট করো। আমি এখানে ব্রেকফাস্ট করতে আসিনি, আমার একটা জরুরি কাজ আছে, আমি সেই কারণেই সকাল সকাল এখানে এসেছি। রাতুলের গলায় কেমন এক ধরনের ঝাঁঝ আর রাগ প্রকাশ পাচ্ছিল। আসলে তার মনে হচ্ছিল সে যদি এই দুই মহিলার পাল্লায় পড়ে সেই স্বয়ম্বরে অংশগ্রহণ না করত, তাহলে হয়তো তার সঙ্গে গত রাতে যা কিছু ঘটেছিল তা ঘটত না। সীমাদেবী এবং সুরভি দেবী মনে অনেক প্রশ্ন নিয়ে একে অপরের দিকে তাকালেন। আচ্ছা, কোনো ব্যাপার না, এখন তো তোমাকে এই বাড়িতে যাওয়া আসা করতেই হবে, আর খেতেও হবে আমাদের সাথে। তুমি এখন আমাদের পরিবারের জামাই বলে কথা। যাক, কি বলছিলে তুমি? যে কোনো কাজে এসেছো? কি ব্যাপার বলো তো? রাতুলের সাথে গত রাতে যা কিছু ঘটেছিল, তারপরে তার কাকা বিপ্লব সামন্ত তাকে সকালে গিয়ে প্রথমেই তার টাকাটা ফেরত আনার কথা বলেছিলেন। তবে এমন নয় যে রাতুল শুধু 50 কোটি টাকার জন্য এখানে এসেছে। আসলে সামন্ত পরিবার এই পদক্ষেপ নিয়ে এটা পরিষ্কার করে দিতে চাইল যে শ্রীমন্তী মল্লিককে বাড়ির বউ বানানোর কোনো আগ্রহ তাদের নেই, আর এক্ষেত্রে তাদের উদ্দেশ্য স্পষ্ট ছিল। সামন্ত পরিবার কোনোভাবেই অয়ন রায়চৌধুরীকে রাগাতে চায়নি, এজন্যই রাতুল মল্লিক বাড়িতে আজ এসেছিল। আমাকে আমার ব্ল্যাক ক্রেডিট কার্ডটা ফিরিয়ে দিন। সোজা ভাষায় বলছি, আমি এখানে আমার 50 কোটি টাকা ফিরিয়ে নিতে এসেছি। রাতুলের কথা শুনে সুরভি মল্লিক আর সীমাদেবী আকাশ থেকে পড়লেন। তারা দুজনে একসঙ্গে বললেন, কি কি কিন্তু কেন? কিন্তু কেন কি কেন এইসব প্রশ্ন আপনারা আপনাদের মেয়েকে জিজ্ঞাসা করুন। আমি আপনাদের কারোর কাছে জবাবদিহি করব না, তাই আমার এবং আপনাদের সময় নষ্ট না করে আমার টাকা ফেরত দিন। রাতুলের এমন অভদ্র কথাবার্তা শুনে সীমাদেবীর টেনশন বেড়ে গেল। এতগুলো টাকা একটুও খরচ না করে ফেরত দিতে হবে, এটা ভেবেই সীমাদেবীর মাথা ঘুরছিল।
সুরভি দেবীর কিন্তু টাকা চলে যাওয়ায় কোনো দুঃখ ছিল না, কিন্তু যেটা তাকে ভেতর থেকে খেয়ে ফেলছিল তা হল তাঁর মেয়ে শ্রীমন্তীর সম্পর্কটা মাত্র দুদিনের মধ্যে ভেঙে গেল। সামন্ত পরিবারের মতো এত ভালো এবং পারফেক্ট শ্বশুরবাড়ি শ্রীমন্তীর জন্য সারা পৃথিবী ঘুরেও তাঁরা পেতেন না। এক মুহূর্তে সুরভি দেবীর চোখে জল চলে এলো। আর তখনই সীমাদেবী উত্তেজিত হয়ে রাতুলকে বললেন, তুমি এটা কিভাবে বলতে পারো? কাল রাতে তুমি আর শ্রীমন্তী কি একসাথে ছিলে না? এখন আমাদের মেয়ের কাছ থেকে অন্যায় সুযোগ নেওয়ার পর তুমি তার দায়িত্ব নিতে অস্বীকার করছো? নাকি এটা এই কারণেই ঘটছে যে কাল লাইভ স্ট্রিমিংয়ে তোমার সত্যিটা গোটা দুনিয়ার সামনে চলে এসেছে? ছি ছি, আমি কখনো ভাবিনি যে তুমি এত নিচে নামবে। আমি তোমার কাছ থেকে এমনটা আশা করিনি রাতুল। নিজের ননদের কথা শুনে সুরভি মল্লিক হতবাক হয়ে গেলেন। সীমাদেবী তার নিজের ভাইজির সম্পর্কে এসব কথা কিভাবে বলতে পারেন? এ কথা বাইরে ছড়িয়ে পড়লে শ্রীমন্তীর কতটা অপমান হবে। সুরভি দেবী বুঝতে পারছিলেন না যে তাঁর চুপচাপ এই নাটক দেখে যাওয়া উচিত নাকি রাগ দেখিয়ে ননদের মুখ বন্ধ করা উচিত। এদিকে সীমাদেবীর উদ্দেশ্য পরিষ্কার ছিল, তিনি যা বলছেন সেই কথার মানে কি, কেউ তা শুনে কি ভাবতে পারে, এসব নিয়ে জীবনে কখনো ভাবেননি সীমাদেবী। যতক্ষণ পর্যন্ত না তার কথা মেনে নিয়ে রাতুল সামন্ত শ্রীমন্তীকে বিয়ে করতে রাজি হচ্ছে, সীমাদেবী কিচ্ছু ভাবতে চাইছিলেন না। আর সীমাদেবীর কথা শুনে রাতুলও এবার বিভ্রান্ত হয়ে গেল। সে ঠিক করতে পারছিল না যে সীমাদেবীর কথায় রেগে গিয়ে সে তার সাথে ঝগড়া করবে নাকি নিজের ভাগ্যের সঙ্গেই ঝগড়া করা উচিত তার। নিজের মাথায় হাত দিয়ে রাতুল মনে মনে ভাবল, এখন আমি কি বলবো? আমি শ্রীমন্তীর কাছ থেকে অন্যায় সুযোগ নিয়েছি। অন্যায় সুযোগ তো এই মল্লিক পরিবার আমার থেকে নিয়েছে। এরা নিজেদের জামাইয়ের আসল সত্যিটা জানেই না। যাকে তারা একটা চাকরের মতো রেখেছিল সেই অয়ন উল্টে তাদের সবাইকে কিনে নেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু এখন আমি কি করি? আমার অবস্থাটা ঠিক একটা অসহায় কুকুরের মতো এখন। টাকা গেল, শ্রীমন্তী গেল, পরিবারের মধ্যে আর এই শহরে যেটুকু সম্মান ছিল তাও গেল। আর এত কিছু হওয়ার পর আমি এই দুটো বোকা মহিলাদের সাথে কথা বলছি। নিজের সঙ্গে এতগুলো কথা বলে রাতুল একটু শান্ত হলো। তারপর একটা গভীর শ্বাস নিয়ে সুরভি দেবীর দিকে তাকিয়ে ও বলল, দেখুন মিসেস মল্লিক, আপনি আমার সম্পর্কে যা ভাবতে চান ভাবুন, এতে আমার কিছু যায় আসে না। শুধু আমাকে আমার ক্রেডিট কার্ডটা ফিরিয়ে দিন। রাতুলের মতো সুরভি দেবীও হার মেনে নিয়েছিলেন। তিনি চুপচাপ নিজের ঘরে গিয়ে আলমারিতে রাখা রাতুলের সেই ব্ল্যাক ক্রেডিট কার্ডটা নিয়ে এলেন। তারপর আর একটুও দেরি না করে সেই কার্ডটা রাতুলের হাতে ফেরত দিয়ে দিলেন। এটা দেখে সীমাদেবীর মনে হলো তার বৌদির মাথাটা খারাপ হয়ে গেছে। কিন্তু সীমাদেবী একা আর কী বা করতে পারতেন? রাতুল সামন্তর সাথে লড়াই করা তাঁর সাধ্যের বাইরে ছিল। শুধু রাতুল সামন্ত যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল তখন ওকে থামিয়ে দিয়ে সীমাদেবী বললেন, রাতুল, অয়নের কি হলো? এখন রাতুল সামন্ত কি উত্তর দেবে? অয়নের আসল সত্যিটা কি সে জানিয়ে দেবে সুরভি দেবী আর সীমাদেবীকে? শ্রীমন্তী আর অয়নের সম্পর্কটারই বা কী হবে এবার? জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।